অনুরাধা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়া যাও, সীমানা ডিঙাইয়াছে, বিবাহের আশাও শেষ হইয়াছে। ওমা, সে কি কথা! হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলেমেয়ের জন্য জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না। সমাজে এই রসিকতাও বাহুল্য হইয়াছে। এমনই দশা অনুরাধার, অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমন দিনেও যে কেবলমাত্র গণপণ, ঠিকুজি ও কুলশীলের যাচাই বাছাই করিতে এমনটা ঘটনা অনুরাধার বয়স 23 পার হইয়া গেল, বর জুটিল না, একথা সহজে বিশ্বাস হয় না। তবুও ঘটনা সত্য। সকলে এই গল্প চলিতেছিল। আজ জমিদারের কাছারিতে নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল। কলিকাতাবাসী তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় মুখের চুরুটটা নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি বললে? গগন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর আনিয়াছিল সে কহিল, বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলব। বিজয় ক্রুদ্ধ হইয়া কহিল, তার বলবার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে, লোক দিয়ে হবে না। লোকটা চুপ করিয়া রহিল। বিজয় পুনশ্চ কহিল, বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই আমি শুনব না। তবু তারই জন্যে আমাকে যেতে হবে তার কাছে। তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না। বিনোদ কহিল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললে, আমিও ভদ্র গেরস্থ ঘরের মেয়ে বিনোদ দাদা, বাড়ি ছেড়ে যদি বার হইতে হয় তাকে জানিয়ে একেবারেই বার হয়ে যাব। বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে হে? অনুরাধা। নামের তো দেখি ভারী চটক। তাই বুঝি এখনো অহংকার ঘুচল না? আজ্ঞে না। বিনোদ গ্রামের লোক। অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল। কিন্তু অনতিপূর্ব ইতিহাসেও একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেটাই বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদের ছিল। বছর 5 হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি নয়। কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চালচলন ছিল 20,000-এর মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হইয়া। ডিক্রি হইল, কিন্তু জারি হইল না। মহাজন ভয়ে থামিয়া রহিল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনি ছিল প্রচণ্ড তার জপ-তপ ক্রিয়াকর্মের খ্যাতি। তুলা-ফুটা সংসার তরণী অপব্যয়ের লোনাজলে কানায় কানায় পূর্ণ হইল, কিন্তু ডুবিল না। হিন্দু গোঁড়ামির পরিস্ফীত পালে সর্বসাধারণের ভক্তিশ্রদ্ধার ঝোড়ো হওয়া এই নিমজ্জিত প্রায় নৌকাখানিকে ঠেলিতে ঠেলিতে দিল অমর চাটুর্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ করিয়া। অতএব চাটুর্যের জীবদ্দশাটা এক প্রকার ভালোই কাটিল। তিনি মরিলেনও ঘটা করিয়া, শ্রাদ্ধশান্তিও নির্বাহিত হইল ঘটা করিয়া। কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল এইখানে। এতদিনে নাকটুকু মাত্র ভাসাইয়া যে তরণী
কোনো মতে নিঃশ্বাস সারিতেছিল। এইবার বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়া অতলে তলাইতে আর কাল বিলম্ব করিল না। পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরাজীর্ণ ডিক্রি করা পৈতৃক বাস্তভিটা, অকুণ্ঠ ঋণ ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল, কুকুর বিড়াল, এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিলে গ্রামের এক ভদ্র ব্যক্তি, গোটা ৫-৬ ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া বছর ২ হইল তাহার স্ত্রী মরিয়াছে, সে বিবাহ করিতে চায়। অনুরাধা বলিল, দাদা, কপালে রাজপুত্র তো জুটল না, তুমি এইখানে আমার বিয়ে দাও। লোকটা টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাব। গগন আশ্চর্য হইয়া কহিল, সে কি কথা? ত্রিলোচন গাঙ্গুলি পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুরদাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল, জানিস? ওদের আছে কি? বোন বলিল, আর কিছু না থাক, টাকা আছে। কুল নিয়ে উপোস করার চেয়ে দুমুঠো ভাত ডাল পাওয়া ভালো দাদা। গগন মাথা নাড়িয়া বলিল, সে হয় না, হবার নয়। কেন নয় বলো তো? বাবা ওসব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোঁড়ামি পুত্রে ছিল না, মদ্য মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্ন পল্লীতে কে একটি নীচ জাতিয়া স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে, এ কথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝিল, গর্জিয়া বলিল, আমার বাজে গোঁড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্ত্রচার কি তোর জন্যে জলাঞ্জলি দিয়ে ১৪ পুরুষ নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব কুলীন আমার, যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস নে। এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। ত্রিলোচন গাঙ্গুলি প্রস্তাবটা এইখানেই চাপা পড়িল। গগন ও হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল, কুলীন ব্রাহ্মণকে ঋণমুক্ত করিতে হইবে। কলিকাতায় কাঠের ব্যবসার হরিহর লক্ষপতি ধনী। একদিন তাহার মাতলালয় ছিল এই গ্রামে। বাল্যে বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখিয়াছেন। বহু কাজকর্মে পেট ভরিয়া লুচিমণ্ডা আহার করিয়া গিয়াছেন। টাকাটা তাহার পক্ষে বেশি নয়। তিনি সম্মত হইলেন। চাটুজ্যেদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লইলেন। কেবল মৌখিক সত্য এই রহিল যে, বাহিরের গোটা ২-৩ ঘর কাছারির জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরে দিকটায় যেমন বাস করিতেছে তেমন করিবে। তালুক খরিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাহিল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন খেলিতে লাগিল। হরিহরের পক্ষে কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজেই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমস্তা। মহাল শাসনে আসিল হরিহর হাঁফ ফেলিয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক দিয়া রহিল যথাপূর্বস্থ পর। ১ পয়সা তহবিলে জমা পড়িল না। এমনি ভাবে গোলেমালে আরও বছর ২ কাটিল। তারপর হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তাবাবু গগন চাটুজ্যকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহর লোক আসিয়া খোঁজ খবর তত্ত্বতল্লাশ করিয়া জানিল, আদায় যাহা হইবার হইয়াছে, সমস্তই গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা ঢাকা দিয়াছে। পুলিশে ডায়েরি
আদালতে নালিশ, বাড়ি, খানাতল্লাসি, প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন কাহারও সন্ধান মিলিল না। গগনের ভাগিনী অনুরাধা ও দূর সম্পর্কের একটি ছেলেমানুষ ভাগিনীও বাটিতে থাকিত। পুলিশের লোক তাহাকে বিধিমতো কষা মাজা ও নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তথ্য বাহির হইল না। বিজয় বিলাত ফেরত, তাহার পুনঃ পুনঃ এক জামিন ফেল করার রসদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গুনিতে হইল। পাশ করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বলে বিলাতে পাশ ফেলের কোনো ভেদাভেদ নেই, তাই মুখস্থ করিয়া পাশ করিতে গাধাতেও পারে। সে উদ্দেশ্যে থাকিলে সে এখানে বসিয়া বহু মুখস্থ করিতে ইউরোপে যাইত না। বাড়ি আসিয়া সে পৈতৃক কাঠের ব্যবসায় কাল্পনিক দুরবস্থার শঙ্কা প্রকাশ করিল, এবং এই নরবরে পরো কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে কেরানির, তাহাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনই সময়ে আসিয়া পৌঁছাল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এরকম হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলেও চলিবে না। তাহাকে সরেজমিনে নিজে গিয়া একটি বিহিত করিতেই হইবে। এই জন্য তাহার গণেশপুরের আশা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে। সমস্ত যে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি, অত্যন্ত স্বার্থপর, নিজে অফিস ও স্ত্রী পুত্রে লইয়া ব্যস্ত, সংসারের সকল বিষয়ে অন্ধ। শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার এক জোড়া চক্ষু 10 জোড়ার কাজ করে। স্ত্রী প্রভাময়ী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ লইয়া তা দূরের কথা, শ্বশুরবাড়ি বাঁচিয়া আছে কি না খবর লইবারও সে বেশি অবকাশ পায় না। গোটা 5-6 ঘর লইয়া বাটির যে অংশে তাহার মহল, সেখানে পরিজনবর্গের গতিবিধি সংকুচিত। তাহার ঝি চাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বুড়া কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাবকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরিলে ইহাই প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলাত প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিৎ পরিবর্তন দেখা দিয়াছে। 2-4 দিন নিয়ন্ত্রণ করিয়া নিজে রাঁধিয়া ডিনার হইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয় পরিচয় হইয়াছে। সে এবার BA পরীক্ষায় অনার্সে পাশ করিয়া MA পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নিক, স্ত্রী মারার পরেও সে বিলাত যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই, কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেক দিন দেখা গিয়াছে স্ত্রী জাতি সম্বন্ধে তাহার মেজাজটা কিছু রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল। তখন হইতে অদ্যাবধি প্রসঙ্গটা গোলেমালেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরে গোটা 2 ঘর লইয়া বিজয় নতুন কাছারি ফাঁদিয়া বসিয়াছে। সে রাস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে, এবং এখন চেষ্টা চলিতেছে তাহার ভাগিনী অনুরাধা এবং দূরসম্পর্কের সেই ভাগিনীয় ছোড়াটাকে বহিষ্কৃত করার। বিনোদ ঘোষের
সহিত এইমাত্র সেই পরামর্শই হইতেছিল। কলকাতা হইতে আসিবার সময়ে বিজয় তাহার ৭-৮ বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লীগ্রামের সাপখোপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল, মা, তোমার বড় বউয়ের প্রাসাদে তোমার নারুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলাতের সাহেবরা নাকি ঠিক এমনই বলিয়া থাকেন, কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে, তখন মাতৃহীন ছেলেটা একটু অযত্নে দিন গিয়াছে। তাহার ভগ্নব্যবস্থা পিতামহী অধিকাংশী সময়ে থাকেন শয্যাগত। সুতরাং যথেষ্ট বৃত্ত বিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ ছিল না। কাজেই দুঃখে কষ্টের সে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল। গণেশপুর আসিবার কালে বউদিদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল, ছেলেটার সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়াগা জায়গাটা একটু সাবধানে থেকো। কবে ফিরিবে? যত শীঘ্রই পারি। শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন, কিন্তু কেনা মানেই থাকা নয় বৌদি। বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতেও দেরি হবে না। আশা তো তাই করি। দখলে এলে কিন্তু একটা খবর দিও। কেন বৌদি? ইহার উত্তরে প্রভা বলিয়াছিল, এই তো কাছে, পাড়াগা, কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসবো। অনুগ্র কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। এ প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হইয়া বলিয়াছিল, আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি। তখন কিন্তু না বলতে পারবে না। বোনটিকে সঙ্গে নেওয়া চাই। অনিতা যুবতী, সে দেখিতে সুশ্রী ও অনার্সে বিএ পাশ করিয়াছে। সাধারণ স্ত্রীজাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী হিসাবে একাধারে এতগুলো গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তাহা নয়। সেখানেই শান্ত পল্লীর নির্জন প্রস্তাবে কখনো কখনো বা প্রাচীর বৃক্ষচ্ছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রাম্য পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বার বার করিয়া দোলা দিয়া গিয়াছিল। বিজয়ের পরনে খাঁটি সাহেবী পোশাক, মাথায় সোলার টুপি, মুখে করা চুরুট, পকেটে রিভলভার, চেরির ছড়ি ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ির সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল। সঙ্গে মস্ত লাঠি হাতে ২ জন হিন্দুস্থানি দারোয়ান, অনেকগুলি অনুগত প্রজা। বিনোদ ঘোষ ও পুত্রকুমার সম্পত্তি দখল করার ব্যাপারে যদিচ হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নারুগোপাল করার পরিবর্তে মজবুত করিয়া গড়িয়া তোলার এ হইল বড় শিক্ষা। তাই ছেলেও আসিয়াছে সঙ্গে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়েছে যে অনুরাধা একাকী স্ত্রীলোক, কোনোমতে জোর পারিবে না। তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লওয়া ভালো। বিজয় বলিল, এটা শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতে পারে। ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, স্বভাব চরিত্রও মন্দ। বিনোদ বলিল, আজ্ঞে, তা তো শুনিনি। আমি শুনেছি। কোথাও কেহ নাই। শূন্য প্রাঙ্গণে দাঁড়াইয়া বিজয় চারিদিকে চাহিয়া দেখিল, বাবুদের বাড়ি বলা যায় বটে। সম্মুখে প্রজার দালান এখনো ভাঙা নাই, কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছে আছে। একপাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা, দশা একই, পায়রা চড়াই ও চামচিকাই স্থায়ী আশ্রয় বানাইয়াছে।
দারোয়ান হাঁকিল, কই হ্যাঁ? তাহার সম্ভ্রমবিহীন চড়া গলায় চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হইয়া পড়িল। বিনোদ বলিল, রাধু দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাবু, বলিয়া ভেতরে চলিয়া গেল। তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বোঝা গেল আজও এ বাড়িতে অমর্যাদা করিতে তাহাদের বাদে। অনুরাধা রাঁধিতেছিল। বিনোদ গিয়া সবিনয়ে জানাইল, দিদি, ছোটবাবু বাইরে এসেছেন। সে এই দুর্দৈব প্রত্যাহার আশঙ্কা করিতেছিল। হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল, সন্তোষকে ডাকিয়া কহিল, বাইরে একটা শতরঞ্চি পেতে দিয়া এসো বাবা, বলগে মাসিমা আসছেন। বিনোদকে বলিল, আমার বেশি দেরি হবে না, বাবু রাগ করবেন না, যেন বিনোদ দাদা আমার হয়ে তাকে বসতে বলগে। বিনোদ লজ্জিত মুখে কহিল, কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদার হুকুম করিলে না বলিতে পারি নে, কাজেই সে আমি বুঝি বিনোদ দাদা। বিনোদ চলিয়া গেল। বাহিরে শতরঞ্জি পাতা হইল, কিন্তু কেহ তাহাতে বসিল না। বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চুরুট টানিতে লাগিল। মিনিট পাঁচেক পরে সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে দ্বারের প্রতি চাহিয়া সভয়ে কহিল, মাসিমা এসেছেন। বিজয় থমকিয়া দাঁড়াইল। ভদ্রঘরের কন্যা, তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়িল, কিন্তু দৌর্বল্য প্রকাশ পাইলে চলিবে না। অতএব পুরুষকণ্ঠে অন্তরালবর্তিনীয় উদ্দেশ্যে কহিল, এবারই আমাদের, তুমি জানো? উত্তর আসিল, জানি, তবে ছেড়ে দিচ্ছ না কেন? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া বোনপোর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল, কিন্তু ছেলেটা চালাক, চৌকস নয়। নূতন জমিদারের করা মেজাজে জনশ্রুতিও তাহার কানে পৌঁছাইয়াছে। ভয়ে ভয়ে কেবলই থতথত খাইতে লাগিল, একটা কথাও সুস্পষ্ট হইল না। বিজয় মিনিট ৫-৬ ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল। তারপরে হঠাৎ একটা ধমক দিয়া বলিয়া উঠিল, তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার সময় আমার নেই, আমি বাঘ ভাল্লুকও নই, তাকে খেয়ে ফেলব না। বাড়ি ছাড়বে না কেন বলুক। অনুরাধা বাইরে আসিল না, কিন্তু কথা কইল, সন্তোষের মুখে নয়, নিজের মুখে স্পষ্ট করিয়া বলিল, বাড়ি ছাড়ার কথা ছিল না। আপনার বাবা হরিহর বাবু বলেছিলেন এই ভেতরের অংশ আমরা বাস করতে পারি। কোনো লেখাপড়া আছে? না, নেই, কিন্তু তিনি এখনো জীবিত, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে। জিজ্ঞাসা করার গরজ আমার নেই, এই যদি শর্ত তার কাছে লিখে নাওনি কেন? দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি, তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে, এ হয়তো দাদার মনে হয়নি। এ কথার ইঙ্গিত উত্তর বিজয় খুঁজিয়া পাইল না, চুপ করিয়া রহিল, কিন্তু পরক্ষণে জবাব আসিল ভিতর হইতেই। অনুরাধা কহিল, কিন্তু দাদা, নিজের শর্ত ভঙ্গ করার এখন সকল শর্তই ভেঙে গেছে। এই বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই, কিন্তু আমি একা স্ত্রীলোক, আর এই অনাথ ছেলেটি, ওর মা বাপ নেই, আমি মানুষ করেছি। আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যায়, এই আমার ভাবনা। বিজয় বলিল, এই জবাব কি আমার দেবার? তোমার দাদা কোথায়? মেয়েটি বলিল, আমি জানি নে তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারেনি সে শুধু এই ভয়ে, পাছে আপনি বিরক্ত হন। এই বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বোধ করে সে নিজেই সামলাইয়া লইল, কহিল, আপনি মনিব, আপনার কাছে কিছু লুকোবো না, অকপটে আমাদের বিপদের কথা জানালুম।
নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনি। এই কটা দিন বাদে আমরা আপনিই চলে যাব। তাহার কণ্ঠস্বরে বাহিরে হইয়া বোঝা গেল মেয়েটি চোখ দিয়া জল পড়িতেছে। বিজয় দুঃখিত হইল, মনে মনে খুশিও হইল। সে ভাবিয়াছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় ও কত হাঙ্গামা পোহাইতে হইবে, কিন্তু কিছুই হইল না। সে অশ্রুজলে শুধু দয়া ভিক্ষা চাইল। তাহার পকেটে পিস্তল ও দারোয়ানের লাঠিসোঁটা তাহাকে গোপনে তিরস্কার করিল, কিন্তু দুর্বলতা প্রকাশ করা চলে না। বলিল, থাকিতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িতে আমার নিজের বড় দরকার। যেখানে আছি সেখানে খুব অসুবিধে। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা একবার দেখতে আসতে চান। মেয়েটি বলিল, বেশ তো, আসুন না। বাইরে ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন, এবং ভেতরের দোতলায় অনেকগুলি ঘর। মেয়েরা অনায়াসে থাকতে পারবেন, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদের তো লোকের আবশ্যক, আমি অনেক কাজ করে দিতে পারব। এবার বিজয় সলজ্জে আপত্তি করিয়া কহিল, না না, সে কি কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবাই আসবে, তোমাকে কিছু করতে হবে না। কিন্তু ভিতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি? উত্তর হইল, কেন পারবেন না? এ তো আপনারই বাড়ি, আসুন। ভিতরে ঢুকিয়া বিজয় পলকের জন্য তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল। মাথায় কাপড় আছে, কিন্তু ঘোমটায় ঢাকা নয়। পরনে একখানি আধা-ময়লা আটপৌর কাপড়। গায়ে গহনা নাই, শুধু দুহাতে কয়েকগাছি সোনার চুড়ি। সাবেক কালের আড়াল হইতে তাহার অশ্রু সিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকিয়াছিল। ভাবিয়াছিল, মানুষটি হয়তো এমনই হইবে, বিশেষত দরিদ্র হইলেও সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলিল না। রং ফর্সা নয়, মাজা শ্যাম, বরঞ্চ একটু কালোর দিকেই। সাধারণ পল্লীগ্রামের মেয়ে আরো ৫ জনকে যেমন দেখিতে তেমনি। শরীর কৃশ, কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয়। শুইয়া বসিয়া ইহার আলস্যে দিন কাটে নাই, তাহাতে সন্দেহ হয় না। শুধু বিশেষত্ব চোখে পড়িল ইহার ললাটে একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। মেয়েটি কহিল, বিনোদদা, বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধা দিদি? না। উপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল। ঘর অনেকগুলি, সাবেককালের অনেক আসবাব এখনো ঘরে ঘরে কতক ভাঙিয়াছে, কতক ভাঙার পথে। এখন তাহাদের মূল্য সামান্যই, কিন্তু একদিন ছিল সদর বাটির মতো। এ ঘরগুলিও জরাজীর্ণ, হাড়-পাঁজরা বার করা, দরিদ্রের দাগ সকল বস্তুতেই গাঢ় হইয়া পড়িয়াছে। বিজয় নিচে নামিয়া আসিল। অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দরিদ্র ও দুর্দশাপন্ন হইলেও ভদ্রঘরের মেয়ে। এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয় লজ্জা করিল। কহিল, আপনি কতদিন এই বাড়িতে থাকতে চান? ঠিক করে তো এখনই বলতে পারেন। যে কয়টা দিন দয়া করে আপনি থাকতে দেন। দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারব না। তখন কোথায় যাবেন? সেই চিন্তা তো দিনরাত করি। লোকে বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন। তারা আর কি বলে? বিজয় এ প্রশ্নের উত্তর দিতে পারল না। অনুরাধা কহিল, জানেন তা আপনাকে আগেই বলেছি, কিন্তু জানলেও নিজে ভাইকে ধরিয়া দেব, এই কি আপনি আদেশ করেন? তাহার কণ্ঠস্বরে তিরস্কার।
মাখানো। বিজয় ভারি অপ্রদীপ হইল, বুঝিল অভিজাতের চিহ্ন ইহার মন হইতে এখনো বিলুপ্ত হয় নাই। বলিল, না, সে কাজ আপনাকে আমি করতে বলিনি। পারে নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এতকাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করছিল, এত কি আপনি জানতে পারেন নি বলতে চান? কোনো উত্তর আসিল না। বিজয় বলিতে লাগিল, সংসারে কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে। নিজের ভাইকে এইটুকু পরামর্শ কি কোনোদিন দিতে পারেননি? আমার বাবা অত্যন্ত নিরীহ মানুষ। আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনি বড়। তাই গগনকে দিয়েছিলেন সমস্ত সঁপে। এ কি তারই প্রতিফল? কিন্তু নিশ্চিত জানবেন, আমি দেশে থাকলে কখনো এমন ঘটতে পারত না। অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পাইল না। দেখিয়া বিজয় মনে মনে আবার উষ্ণ হইয়া উঠিল। তাহার যেটুকু করুণা জন্মিয়াছিল সমস্ত উড়িয়া গেল। কঠিন হইয়া বলিল, সবাই জানে আমি কড়া লোক, বাজে, দয়ামায়া করিনে। দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না। দাদার সঙ্গে দেখা হলে এইটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন। অনুরাধা তেমনি মৌন হইয়া রহিল। বিজয় কহিল, আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম। বাইরে ঘরগুলি পরিষ্কার হলে দিন 2 পরে এখানে চলে আসব। মেয়েরা আসবেন তারপরে। আপনি নিচে একটা ঘরে থাকুন, যে কয়দিন না যেতে পারেন। কিন্তু কোনো জিনিসপত্র সারবার চেষ্টা করবেন না। কুমার বলিল, বাবা তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে জল পাবো কোথায়? অনুরাধা হাতে নাড়িয়া ইশারায় তাহাকে কাছে ডাকিল। রান্নাঘরে ভিতরে আনিয়া কহিল, ডাব আছে, খাবে বাবা? হ্যাঁ, খাবো। সন্তোষ কাটিয়া দিতে ছেলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাহিরে আসিল। কহিল, বাবা তুমি খাবে? খুব মিষ্টি। না। খাও না বাবা, অনেক আছে। সব তো আমাদের। কথাটা কিছু নয়। তথাপি এতগুলো লোকের মধ্যে ছেলের মুখ হইতে কথাটা শুনিয়া হঠাৎ কেমন তাহার লজ্জা করিয়া উঠিল। কহিল, না না, খাবো না, তুই চলে আয়। বাবুদের বাড়ি সদর অধিকার করিয়া বিজয় চাপিয়া বলিল, গোটা 2 তাহার নিজের জন্য, বাকিগুলো হইল কাছারি। বিনোদ ঘোষ কোনো একসময় জমিদারি সেরেস্তায় চাকরি করিয়াছিলেন। সেই সুপারিশে নিযুক্ত হইয়া নতুন গোমস্তা। কিন্তু ঝঞ্ঝাটা মিটিল না। প্রধান কারণ গগন চাটুর্যে টাকা আদায় করিয়া হাতে হাতে রসিদ লিখিয়া দেওয়া অপমানকর জ্ঞান করিত। যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে, সেই চাটুর্যে বংশের অগৌরব। সুতরাং তাহার অন্তর্ধানের পর প্রজারা বিপদে পড়িয়াছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিত্যই হাজির হইতেছে, কাঁদা কাটা করিতেছে। কে কত দিয়াছে, কত বাকি রাখিয়াছে, নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে। বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল, তাহা হইল না। একদিন 2 দিন করিয়া 10-12 দিন কাটিয়া গেল। এদিকে ছেলেটা হইয়াছে সন্তোষের বন্ধু, বয়সে 3-4 বছরের ছোট। সামাজিক ও সাংসারিক ব্যবধানে অত্যন্ত বৃহৎ, কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে মিশিয়া গেছে ইহার সঙ্গে। ইহারই সঙ্গে থাকে, বাটির ভিতরে ঘুরিয়া বেড়ায়, বাগানে বাগানে, নদীর ধারে কাঁচা আম কুড়াইয়া, পাখির বাসা খুঁজিয়া খায়। অধিকাংশ সময়ে সন্তোষের মাসির কাছে, ডাকে তাহারই দেখাদেখি মাসিমা বলিয়া। বাহিরে টাকা কড়ি হিসাব পত্র লইয়া বিজয় বিব্রত। সকল সময়ে ছেলের খোঁজ করিতে পারে না।
যখন পারে তখন তাহার দেখা মিললে না। হঠাৎ কোনোদিন হয়তো বকাঝকা করে, রাগ করিয়া কাছে বসাইয়া রাখে। কিন্তু ছাড়া পাইলে ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে, সন্তোষের পাশে বসিয়া খায় দুপুরবেলায় ভাত। বিকেলে তাহারই সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি ও নারিকেল নাড়ু। সেদিন বিকালে লোকজন তখনও কেহ আসিয়া পৌঁছায় নাই। বিজয় চা খাইয়া চুরুট ধরাইয়া ভাবিল, নদীর ধারটা খানি যে ঘুরিয়া আসি। হঠাৎ মনে পড়িল সমস্ত দিন ছেলেটার দেখা নাই। চাকরটা দাঁড়াইয়া ছিল, জিজ্ঞাসা করিল, কুমার কোথায় রে? সে ইঙ্গিতে দেখাইয়া কহিল, বাড়ির মধ্যে। ভাত খেয়েছিল? না। জোর করে ধরে এনে খাওয়াস নে কেন? এখানে খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয়। কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস। এই বলিয়া কি ভাবিয়া আর সে বেড়াইতে গেল না, সোজা ভিতরে গিয়া প্রবেশ করিল। সুদীর্ঘ প্রাঙ্গণে অপর প্রান্ত হইয়া পুত্রের কণ্ঠস্বর কানে গেল, মাসিমা, আর একখানা রুটি আর দুটো নারকেল নাড়ু শিগগিরি। যাহাকে আদেশ করা হইল সে কহিল, নেবে? আয় না বাবা, তোদের মতো আমি কি গাছে উঠতে পারি? জবাব হইল, পারবে মাসিমা, কিছু শক্ত নয়। এই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট ডালটা ধরে এক টান দিলেই উঠে পড়বে। বিজয় কাছে আসিয়া দাঁড়াইল। রান্নাঘরের সম্মুখে একটা বড় আম গাছ, তাহার দুদিকেই দুই মোটা ডালে বসিয়া কুমার ও বন্ধু সন্তোষ পা ঝোলাইয়া গুড়িতে ঠেস দিয়া উভয়ে ভোজনকার্য চলিতেছে। তাহাকে দেখিয়া দুইজনে ত্রস্ত হইয়া উঠিল। অনুরাধা রান্নাঘরে দ্বারে অন্তরালে সরিয়া দাঁড়াইল। বিজয় জিজ্ঞাসা করিল, ওই কি ওদের খাবার জায়গা নাকি? কেহ উত্তর দিল না। বিজয় অন্তরাল বর্তনীকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনার ওপর দেখেছি ও খুব অত্যাচার করছে। এবার অনুরাধা মৃদুকণ্ঠে জবাব দিল, বলিল, হ্যাঁ, তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না। কেন দিচ্ছেন? না দিলে আরো বেশি উপদ্রব করবে সেই ভয়ে। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। হয়তো করে না, ওর মা নেই, ঠাকুরমা প্রায়ই শয্যাগত, বাপ থাকেন বাইরে কাজকর্ম নিয়ে, উৎপাত করবে কার ওপর? বিজয় ইহা জানে না তাহা নয়, তথাপি ছেলেটা যে মা নাই এই কথা বরের মুখে শুনিয়া তাহার ক্লেশবোধ হইল। কহিল, আপনি দেখেছি অনেক বিষয় জানেন, কে বলবে আপনাকে? কুমার। অনুরাধা ধীরে ধীরে কহিল, বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্দুরে ওদের আমি বেরোতে দিইনি, তবু ফাঁকি দিয়ে পালাই। যেদিন পারে না আমার কাছে শুয়ে বাড়ির গল্প করে। বিজয় তাহার মুখ দেখিতে পাইল না, কিন্তু সে প্রথম দিনটার মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগিল। তাই বলার জন্য নয়, কেবল শোনার জন্য কহিল, এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে। কেন? তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইঢাই করে। কিন্তু সেখানে ওর নেশার খোরাক জোগাবে কে? 2 দিনের তো পালায় পালায় করবে। অনুরাধা আস্তে আস্তে বলিল, না, ভুলে যাবে। কুমার, নেবে এসো বাবা, রুটি নিয়ে যাও। কুমার বাটি হাতে করিয়া নামিয়া আসিল এবং মাসির হাত হইতে আরো কয়েকটি রুটি ও নারকেল নাড়ু লইয়া তাহারই গা ঘেঁষিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগিল। গাছে উঠিল না। বিজয় চাহিয়া দেখিল, ধনী গৃহের তুলনায় পদগৌরবে যেমনই হীন হউক, সত্যকার মর্যাদার কিছুমাত্র খাটো নয়। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তাহার কারণ বুঝিল। সে ভাবিয়া আসিয়াছিল, কুমারের লোভ্যতায় তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত শিষ্টবাক্যে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করিবে এবং করিতে যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। কুমার বলিল, মাসিমা,
কালকে মতো চন্দ্রপলি করতে আজও যে তোমাকে বলেছিলাম, করনি কেন? মাসিমা কহিল, অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হয়নি, সমস্ত দুধ বেড়াল উল্টে ফেলে দিয়েছে, কাল আর এমন হবে না। কোন বিড়ালটা বলো তো? সাদাটা? সেইটের বোধ হয়, বলিয়া অনুরাধা হাত দিয়া তাহার মাথায় এলোমেলো চুলগুলি সোজা করিয়া দিতে লাগিল। বিজয় কহিল, উৎপাত তো দেখেছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে। কুমার বলিল, খাবার জল কই? ওই যা, ভুলে গেছি বাবা, এনে দিচ্ছি। তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। বিজয় বলিল, আপনার বকুনি খাওয়াই উচিত, ত্রুটি পদে পদে। হ্যাঁ, বলিয়া অনুরাধা হাসিয়া ফেলিল। অসতর্ক বশত এই হাসি বিজয়ের চোখে পড়িল। পুত্রের অবৈধ আচরণের ক্ষমাভিক্ষা করা আর হইল না, পাছে তাহার ভদ্রবাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটি মনে হয় তাহার দৈন্য ও দুর্দশা সে কটাক্ষ করিতেছে। পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বাড়িয়া দিয়া তরকারি পরিবেশন করিতেছেন। তাহার মাথায় কাপড় খোলা, গায়ের বস্ত্র অসংবৃত্ত। অকস্মাৎ দ্বারপ্রান্তে মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাহিয়া দেখিল ছোটবাবু শশবস্ত্রে মাথায় আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয় বলিল, একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম। বিনোদ ঘোষ গ্রামের লোক, অনেকদিন দেখেছেন। ও কি রকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরের নতুন গোমস্তা বাহাল করেছে। সম্পূর্ণ বিশ্বাস করা যায় কিনা আপনার কি মনে হয়? বিনোদ 1 সপ্তাহে অবধি কাজ করিতেছে, যথাসাধ্য ভালো কাজই করিতেছে, কোনো গোলযোগ ঘটায় নাই। সহসা হন্তদন্ত হইয়া তাহার চরিত্রের খোঁজতল্লাশ করিবার এখনই কি প্রয়োজন হইল? অনুরাধা ভাবিয়া পাইল না, মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, বিনোদদা কি কিছু করেছেন? এখনো কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে ভালো লোক বলেই তো জানি। সত্যি জানেন না, নিন্দে করবেন না বলেই ভালো বলছেন। আমার ভালো মন্দ বলার কিছু দাম আছে? আছে বই কি, সে যে আপনাকে প্রমাণ্য সাক্ষী মেনে বসেছে। অনুরাধা একটু ভাবিয়া বলিল, উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখ রাখবেন, নিজের অবহেলা ভালো লোক মন্দ হয়ে ওঠা অসম্ভব নয়। বিজয় কহিল, সত্যিই তাই, কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয়। ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল, তার ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বনবাজারে দেশে অর্ধেক দিন না খেয়ে কাটাতে হতো। অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনার কি এখানে খাবার কষ্ট হচ্ছে? বিজয় হাসিয়া বলিল, না, এমনিই বললুম, চিরকাল বিদেশে বিদেশে কাটিয়াছে, খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনি, বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানালার ফাঁক দিয়া দেখিল তাহার স্নান পর্যন্ত এখনো হয় নাই। একটা অনুরোধ রইল তোমাদের কাছে, যদি গল্পটি ভালো লাগে এবং এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।